মাত্র 25,999 টাকার এই ফোনটার মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি 7100 5G চিপ ইউজ করা আছে, UFS 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে, LPDDR5 এর র্যাম থাকছে এবং 6000 mAh এর একটা বিশাল ব্যাটারি রয়েছে, যেটা দিয়ে অনায়াসে আপনি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এত কিছু দেখে আমি ভাবছিলাম যে এটার ফোনের প্রাইস হয়তো বা 40,000 টাকা হয়ে যাবে, কারণ এই সময়ে এসে 30-35,000 টাকা দিয়েও আমরা ইউনি এসওসির প্রসেসর পেয়ে থাকি। সেই জায়গায় মাত্র 25,000 টাকা দিয়ে এটার মধ্যে ডাইমেনসিটি 7100 একটা 5G চিপ পাবো সেটা আশাই করি নাই। তারপর দেখতে পেলাম যে এইটা সম্ভব করেছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন, এবং এই ফোনটা হচ্ছে ওয়ালটন জেনন X22 5G যে ফোনটা রয়েছে সেটা, এবং এটা কিন্তু তারা আর্জেন্টিনা এডিশন এনেছে। যদিও কিনা অলরেডি আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে হেরে বাড়ি চলে গেছে, বাট আর্জেন্টিনার সাথে তাদের কোলাবোরেশন কিন্তু অফ হয় নাই। তারা হচ্ছে আর্জেন্টিনার রিজিওনাল পার্টনার। আপনি যদি আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন তাহলে আই থিঙ্ক সো এই ফোনটা অনেক বেশি ভালো লাগবে, বাট আপনি যদি আমার মতো ব্রাজিল ফ্যান হয়ে থাকেন তাও কিন্তু এই ফোনের স্পেসিফিকেশন দেখে আপনি লোভে এই ফোন কিনতে বাধ্য হবেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে অফিসিয়াল প্রাইস রেঞ্জে কিংবা অফিসিয়াল ফোন যদি আপনি খুঁজতে চান তাহলে এইটা পারফরমেন্সের দিক থেকে সব থেকে এগিয়ে থাকবে। চলুন এই ফোনটার মধ্যে আর কি কি রয়েছে সেটা দেখি। সব কিছুই যে পারফেক্ট হবে ব্যাপারটা এরকম না। যেমন হচ্ছে এটা ডিসপ্লেটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ডিসপ্লের উপরের দিকে একটা নচ রয়েছে, এবং এই 2026 সালে এসে এই ধরনের ওয়াটার ড্রপ নচ কিংবা ইউ ড্রপ নচগুলা খুব বেশি একটা অ্যাকসেপ্ট করা যায় না। কিন্তু অন্যদিকে যখন ভালো স্পেসিফিকেশন দেওয়া হয় তখন ডিসপ্লেতে এসে একটু কাটপিস করবে, এটা একদমই নর্মাল। আর আমার কাছে অলরেডি একটা অফিসিয়াল ফোন এসে পৌঁছেছে যেটার প্রাইস অলমোস্ট 25,000 টাকা, এবং সেটার মধ্যে ইউনি এসওসির প্রসেসর ইউজ করেছে, এবং ওইটাতে হচ্ছে ইউ ড্রপ নচ বা ওয়াটার ড্রপ নচ যাই বলে না কেন, যার কারণে এই জিনিসটাকে আমি খুব ভালোভাবেই কিন্তু অ্যাকসেপ্ট করেছি। বাট তারপরেও যদি আমাদের দেশীয় ব্র্যান্ড একটু ভালোবেসে এটার মধ্যে একটা মানে পাঁচফোল দিয়ে দিত তাহলে তো একদম সোনাই সোহাগা হয়ে যেত। বাট এটা নিয়ে আমি কোনো অবস্থাতেই কমপ্লেন করতে চাই না। কিন্তু এটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে। জাস্ট এটার ডিজাইনটা একটু দেখেন, এটার ডিজাইন হ্যাঁ কিছু একটা ফোনের সাথে মিলে যাচ্ছে, মিলে গেলেও এই ধরনের ডিজাইন অনেক বেশি মানুষজন পছন্দ করে থাকে। এটা যদি আপনি লাইটের রিফ্লেকশনে নেন তাহলে দেখবেন যে এটার মধ্যে কেমন যেন একটা শাইন করে, একটা রেইনবো ইফেক্ট দেয়। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাট এটা 25,000 টাকা ফোন হিসেবে যখন আপনি হাতে নেবেন আপনার কাছে খুব বেশি একটা চিপ ফিল হবে না, এবং এটার লুকসও কিন্তু দেখতে অনেক বেশি প্রিমিয়াম। যেমন এর যে ফ্রেমটা রয়েছে সেটার মধ্যে স্টেইনলেস স্টিলের মতো একটু শাইন করে, একদমই গ্লসি চকচকা, বাট এটার ফ্রেমটাও কিন্তু প্লাস্টিক ইউজ করা হয়েছে। এর বটমের দিকে তাকালেই প্রথমেই পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক, যেটাও অন্যান্য ফোন থেকে অনেক বছর আগেই উঠাই দিছে, বাট আপনি এটার মধ্যে সেটা পাচ্ছেন, এটা খুবই খুবই ভালো ব্যাপার। তার পাশেই রয়েছে হচ্ছে মেইন মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং মেইন স্পিকার। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এটাতে একটা সিঙ্গেল স্পিকার ইউজ করেছে। এই জায়গায় যদি স্টেরিও স্পিকার ইউজ করো তো তাহলে এটার সাউন্ড কোয়ালিটিটা আরেকটু বেটার হতো। তারপরে এটা সাউন্ড মোটামুটি ভালোই লাউড ছিল, 80% পর্যন্ত এটা সাউন্ড মোটামুটি ভালোই স্টেবল থাকে। তার উপরে গেলে কিছুটা নয়েজ এবং ডিস্টরশনের দেখা পাবেন। দেন যদি আপনি এটা রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ভলিউম রকার পাচ্ছেন, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু পাওয়ার বাটনের উপরেই বসা রয়েছে, এবং এটার পজিশন একদমই পারফেক্ট জায়গায় রয়েছে, এবং এটা কিন্তু মারাত্মক লেভেলের ফাস্ট, কোনো অবস্থাতেই একবার এটা মিস করতে দেখি নাই। দেন যদি এটা টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পেয়ে যাবেন। এই ফোন দিয়ে যখন আপনি কথা বলবেন আপনার অপর পাশের ব্যক্তি খুবই ক্লিয়ারলি কিন্তু আপনার কথা শুনতে পাবে। দেন যদি লেফট সাইডে আসেন তখন এই জায়গায় হাইব্রিড সিম কার্ড স্লট পাবেন। আপনি দুইটা সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই জায়গায় যদি মানে দুইটা সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যেত তাহলে আরো বেশি ভালো হতো। এই ফোনটা দেখতে যেমন সুন্দর, এর বক্সটাও কিন্তু অনেক বেশি প্রিমিয়াম। এই ধরনের প্রিমিয়াম বড় সড়ো বক্স আমরা কবে লাস্ট দেখছিলাম জানি না, বাট ওয়ালটন কিন্তু বরাবরই এই ধরনের একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দেওয়ার ট্রাই করে। আপনি যখন এটার আনবক্সিংটা দেখবেন আমাদের চ্যানেলে একটা শর্টস পাবলিক করা আছে, আপনি বুঝতে পারবেন যে এর বক্সের মধ্যে কী কী রয়েছে। আমি যদি শর্টকাটে বলি 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন, তার পাশাপাশি হচ্ছে সিলিকন ব্যাক কাভার অ্যান্ড একটা স্ক্রিন প্রোটেক্টর, যে জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট এটার আনবক্সিং এক্সপিরিয়েন্সটা একদম মারাত্মক লেভেলের ছিল। এটাকে একটু সাইডে রাখি। ভিডিও শুরু থেকে যেটা নিয়ে কথা বলছিলাম এটার পারফরমেন্স মানে হচ্ছে এটার এসওসি, এটা নিয়ে একটু কথা বলা যাক। এইটার গিগবেঞ্চ টেস্ট কিংবা এটার অন্তত বেঞ্চমার্কের যে টেস্টগুলো রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ক্যাপেবল একটা প্রসেসর। তার পাশাপাশি এটা দিয়ে হচ্ছে আমি থ্রটল টেস্ট করছি 15 মিনিট থ্রটল টেস্টিং এর পরেও দেখলাম যে এটার পারফরমেন্সটা একদমই স্টেবল ছিল, এবং এই জিনিসটা দেখার পর আমি একদমই অবাক হলাম যে ফোনটা একদমই ওভারহিট হচ্ছিল না। তার পাশাপাশি এটার পারফরমেন্স এত লং টাইম ধরে স্টেবল থাকে যে জিনিসটা আমি আশাই করি নাই। আমি ভাবছিলাম যে এটার মানে র পারফরমেন্সটা খুবই ভালো হবে, উড়াধরা পারফরমেন্স দিবে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে গিয়ে এটার পারফরমেন্স ড্রপ করবে। এই জিনিসটা আমি একবারের জন্য লক্ষ্য করি নাই। এটা দিয়ে আমি অনেক বেশি পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো ট্রাই করেছি। পাবজি 2 ঘন্টা খেলার পরেও এটার পারফরমেন্স অনেক বেশি স্টেবল থাকে, পারফরমেন্স ড্রপ করতে আমি কোনো অবস্থাতেই দেখি নাই। তাছাড়া যদি আপনি রেগুলার লাইফে মানে টুকটাক গেমিং করতে চান তাহলে এগুলো একদমই ইজিলি করে ফেলতে পারবেন, কারণ এই বাজেটে মানে 25,000 টাকা বাজেটে এই ধরনের এসওসিওয়ালা কোনো ফোন আনঅফিসিয়াল মার্কেটে পাবেন কিনা সেটা নিয়ে এখন সন্দিহান। তো সেই জায়গায় আপনি একটা অফিসিয়াল ফোনের মধ্যে পাচ্ছেন, সেটা অনেক বড় একটা ব্যাপার। এই ফোনটা অ্যান্ড্রয়েড 16 রান করতেছে, তার উপরে হচ্ছে ওয়ালটনের ডিডু ওএস রয়েছে, এবং ডিডু ওএস আমার কাছে মোটামুটি ভালোই লাগে।
থাকে, একদমই স্টক অ্যান্ড্রয়েডের মতো বলতে পারেন। ওয়ালটন নিজেদের মতো করে কিছুটা কাস্টমাইজ করেছে, বাট এটাতে এক্সট্রা কোনো ব্লুটুথ দেখি নাই, যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম মানুষজন এই ইউআইটা পছন্দ করবে। এটার মধ্যে খুব বেশি একটা আমি বাগ লুক দেখি নাই। ওয়ালটন কিন্তু অ্যান্ড্রয়েড 16 এর উপরে এই DDoS-টা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছে, যার কারণে কিন্তু এটা অনেক বেশি স্টেবল। আর এই ফোনটা মার্কেটে আসছে অলমোস্ট মেবি 2 মাস হয়ে গেছে, মানে 1-1.5 মাস 2 মাসের মতো হয়ে গেছে। তো এতদিনে এই ফোনটার মধ্যে টুকটাক আপডেট দিয়ে কিন্তু ওয়ালটন সব ধরনের ঝামেলা অলরেডি ফিক্সড করে দিচ্ছে, যার কারণে এটাতে কোনো বাগ লুক কিন্তু আপনি দেখতে পাবেন না। কিন্তু একটা প্রবলেম আমি টুকটাক ফেস করেছি, সেটা হচ্ছে এটার যে অ্যাডাপটিভ ডিসপ্লের ব্রাইটনেসটা রয়েছে সেটা পারফেক্টলি কাজ করে না। দেখা যাচ্ছে যে এই যে এখন যদি আমি আমার লাইটের কাছে নিই তাহলে দেখেন যে ব্রাইটনেসটা অনেক বেশি বেড়ে যায়। হঠাৎ দেখা যাচ্ছে যদি আমার দিকে ফেসের দিকে ঘোরাই তাহলে তো লাইটটা একদম ডিপ হয়ে যাচ্ছে না, মানে কিছুটা কমানোর কথা, বাট তখন দেখা যাচ্ছে অনেক বেশি মানে লাইটটাকে মানে ব্রাইটনেস কমিয়ে ফেলে। এই ধরনের টুকটাক কিছু প্রবলেম পেয়েছি। আই থিঙ্ক সো যে এটা হয়তো সফটওয়্যার আপডেটে ফিক্সড হতে পারে। যদি না হয় তাহলে আপনি চাইলে ম্যানুয়ালি কিন্তু সেটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এই জিনিসটাকে মানে অ্যাকসেপ্ট করাই যায়। ওভারঅল এই ফোনের পারফরমেন্স আমার কাছে বাজেট অনুযায়ী একদমই বেস্ট লেগেছে। এর কারণ হচ্ছে এটাতে যে স্টোরেজ টাইপ ইউজ করা হচ্ছে সেটা কিন্তু UFS 2.2, তার পাশাপাশি এর যে র্যামটা রয়েছে সেটাও কিন্তু LPDDR5 ইউজ করা হচ্ছে। সব কিছু মিলে এটার পারফরমেন্স একদমই মাখন লেভেলের ছিল এবং এই বাজেটে আই থিঙ্ক সো যে অফিসিয়াল মার্কেটে এর থেকে বেটার পারফরমেন্স অফার করে এরকম কোনো ফোন নাই বললেই চলে। নাও কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এটা আবার সোনির সেন্সর, সোনি IMX752 যে সেন্সরটা রয়েছে সেইটা, এবং তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। আপনি যদি এটার মেইন লেন্সের পিকচারগুলো দেখেন তাহলে দেখবেন যে দিনের বেলায় প্রপার লাইট কন্ডিশনে খুবই কালারফুল বিবিড একটা ব্রাইট পিকচার কিন্তু এই জায়গা থেকে পাচ্ছি। কিন্তু যখন আপনি এই পিকচারটাকে একটু জুম করবেন তখন ডিটেলের পরিমাণ কিছুটা কম মনে হবে, বাট যদি আপনি প্রপার লাইট কন্ডিশনে ডিরেক্ট ডে লাইটে আপনি এটার পিকচার ক্যাপচার করেন তখন দেখবেন যে একদমই পারফেক্ট পিকচার কিন্তু দিচ্ছে। এবং এই প্রাইস রেঞ্জের যে ফোনগুলো রয়েছে সেগুলোর পিকচার অ্যাভারেজলি এরকমই হয়ে থাকে। আমার কাছে এটার পিকচার ওভারঅল ভালোই লেগেছে, বাট এটার এক্সপোজার ম্যানেজমেন্টটা যদি আরেকটু বেটার হতো তাহলে বেশি ভালো হতো। কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমই দেখা যাচ্ছিল যে হাইলাইটগুলোকে ঠিকঠাকভাবে এক্সপোজ করতে পারে না, একটু বেশি ওভার এক্সপোজড করে ফেলে এর যে শ্যাডো এরিয়াগুলো রয়েছে সেগুলোকে ব্রাইট করতে গিয়ে, যার ফলে দেখা যাচ্ছিল যে অনেক সময় ডিটেল কমে যাচ্ছে এবং দেখতে পিকচারটা কিছুটা আর্টিফিশিয়াল লাগছে। কিন্তু যখন আপনি শক্ত হাতে পিকচার তুলবেন তখন সেগুলোর প্রবলেম অনেকটাই কিন্তু সলভ হয়ে যায়। বাট যখন আপনি লো লাইটে এটার পিকচার তুলবেন তখন দেখবেন যে ডিটেলের পরিমাণ অনেক বেশি কমে গেছে। যদিও কিনা এটাতে একটা নাইট মোডের অপশন রয়েছে, কিন্তু নাইট মোডটা এনেবল করেও খুব ভালো রেজাল্ট আমি এটা থেকে বের করতে পারি নাই। আপনারা হয়তো বা এই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন। কিন্তু আলটিমেট কথা হচ্ছে যে এটা দিয়ে যখন ডে লাইটে আপনি প্রপার লাইট কন্ডিশনে পিকচার তুলবেন তখন আপনি মোটামুটি ভালো পিকচার কিন্তু এটা থেকে পেয়ে যাবেন। আর ম্যাক্রো লেন্সটা যেটা রয়েছে সেটার কথা নাই বলি, সেটার স্যাম্পল দেখানোর মতো অবস্থা নাই। এনিওয়ে এই ধরনের ফোনগুলো যেটা রয়েছে সেটাতে একটা সিঙ্গেল ক্যামেরাই থাকে। এখন 40,000 টাকা দামের ফোনের মধ্যে একটা সিঙ্গেল ক্যামেরা থাকে, তো সেই জায়গায় ওয়ালটনকে এটার উপরে কোনো দোষ দেওয়ার অপশনই আমি দেখছি না। বাট এটা যখন ফ্রন্ট ক্যামেরাটাই আসবেন তখন এটা দিয়ে খুবই সুন্দর সুন্দর সেলফি কিন্তু আপনি তুলতে পারবেন। যদিও কিনা সেলফি তোলার সময় দেখা যাচ্ছে যে ফেসটাকে অনেক বেশি সফট করে ফেলে, খুব বেশি একটা ডিটেল কিন্তু পাওয়া যায় না। 8 মেগাপিক্সেলের ক্যামেরা থেকে এর থেকে বেশি ডিটেল আসলে আশাও করা যায় না। আপনি যখন প্রপার লাইট কন্ডিশনে এটা দিয়ে সেলফি তুলবেন অনেক সুন্দর সেলফি কিন্তু আপনি তুলতে পারবেন। অলসো আপনি যখন এটার পোর্ট্রেট মোড দিয়ে সেলফি তুলবেন তখন দেখবেন যে আপনার এজ ডিটেক্ট ভালো করতে পারে এবং সাবজেক্টটাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে ভালোভাবে সেপারেট করতে পারে। এর মেইন ক্যামেরার মতো সেমভাবেই কিন্তু এর ফ্রন্ট ক্যামেরাটাও একটু বেশি ব্রাইট করে এবং ব্রাইট করতে গিয়ে দেখা যাচ্ছে যে হাইলাইট এরিয়াগুলো একটু বেশি এক্সপোজ হয়ে যায় এবং এটাকে ওভার এক্সপোজই বলা চলে। কিন্তু আপনি এটার যে মেইন লেন্সটা রয়েছে সেটা দিয়ে যখন পোর্ট্রেট ছবি তুলবেন তখন কিছুটা হতাশ হবেন। হতাশ হওয়ার কারণটা বলি, পিকচার কোয়ালিটি খারাপ যে সেটা বলবো না, আপনি হয়তো ওই স্যাম্পলগুলো দেখে বুঝতেই পারতেছেন। এটা দিয়ে শুধুমাত্র 1x কিন্তু পোর্ট্রেট তোলা যায়, 2x এর কোনো অপশন নাই। যেহেতু এটার মধ্যে একটা 50 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে তো সেক্ষেত্রে একটা 2x ডিজিটাল অপশন দেওয়ার দরকার ছিল যাতে করে একটু ক্লোজ পিকচার তোলা যায়। বাট এটা দিয়ে ওভারঅল পিকচারগুলো তোলা আমার কাছে যেটা মনে হচ্ছে ডিটেলের পরিমাণটা কিছুটা কম এবং ফেসটাকে একটু স্মুথ করে, যার কারণে দেখা যাচ্ছে যে পিকচারগুলো দেখতে নর্মালি ভালো লাগে বাট জুম করলে ডিটেলের পরিমাণটা কম যে সেটা বোঝা যায়। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এর এজ ডিটেক্ট একদমই একুরেট ছিল। অনেক বেশি কমপ্লিকেটেড লাইট সিচুয়েশনে গিয়ে যদি এটা দিয়ে পিকচার তোলেন তাহলে হয়তোবা মাঝে মাঝে এটার যে এজ ডিটেক্ট রয়েছে সেটা কিছুটা মিস করতে পারে। তাছাড়া ওভারঅল ম্যাক্সিমাম টাইম এটা দিয়ে বেটার পোর্ট্রেট কিন্তু তোলা যায়। এই যে যেটা বললাম যে এটাতে যদি একটা 2x ডিজিটালের মানে জুম করে তোলার অপশন দিত তাহলে একটু বেশি ভালো হতো। এর মেইন লেন্স দিয়ে সর্বোচ্চ 2K তে ভিডিও রেকর্ড করা যায় এবং এটার মধ্যে EIS রয়েছে এবং দেখা যাচ্ছে যে ভিডিওটা মোটামুটি স্টেবল। আপনি যদি অনেক বেশি মানে দৌড়াদৌড়ি করে ভিডিও করেন তখন খুব স্টেবল ভিডিও কিন্তু এটা থেকে পাবেন না, বাট যখন আপনি 1080p ভিডিও করবেন তখন সেইটার তুলনামূলকভাবে 2K থেকে কিন্তু অনেকটাই স্টেবল রেকর্ড করতে পারে। এই স্যাম্পল দেখে আই থিঙ্ক বুঝতেই পারতেছেন। এবং ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল এবং এটা দিয়ে সর্বোচ্চ কিন্তু 1080p ভিডিও রেকর্ড করা যায়। এটার ক্যামেরার পার্টটাকে সাইডে রেখে চলুন
কথা বলা যাক ডিসপ্লে নিয়ে, এবং ম্যাক্সিমাম মানুষজন আই থিঙ্ক সো যে ডিসপ্লেটা নিয়ে বেশি কমপ্লেন করবেন। এই জায়গায় 6.8 ইঞ্চির একটা আইপিএস এলসিডি প্যানেল ইউজ করা আছে এবং এইটা এইচডি রেজুলেশনের। এটার রেজুলেশনটাও কিছুটা কমই মনে হচ্ছে, কিন্তু যখন আপনি এটার পারফরমেন্সের দিকে তাকাবেন, ক্যামেরার দিকে তাকাবেন, তখন ডিসপ্লে নিয়ে খুব একটা কমপ্লেন করার সুযোগ কিন্তু নাই, কারণ যেই বাজেটে পাওয়া যাচ্ছে সেই বাজেটের ডিসপ্লেতেই কিন্তু কার্ড পিসটা করা হয়েছে। এখানে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, এটা নিয়ে আমি কোনো কমপ্লেন করবো না। বাট এখানে যদি ফুল এইচডি রেজুলেশনের একটা ডিসপ্লে দিত তাহলে একদমই পারফেক্ট হয়ে যেত, যেহেতু এটা এইচডি রেজুলেশন, যার কারণে দেখা যাচ্ছে যে মিডিয়া যখন আপনি দেখবেন, ভিডিও টিডিও দেখবেন, তখন আপনার কাছে একটু শার্পনেস কম মনে হবে। বাই দ্য ওয়ে, ভালো ব্যাপার হচ্ছে যে ইউটিউবে আপনি কিন্তু সর্বোচ্চ 2K-তে ভিডিও প্লেব্যাক করতে পারবেন, তখন ডিসপ্লের যে ডিটেলের ঘাটতিটা সেটা খুব বেশি একটা ফিল করা যায় না। কিন্তু যখন আপনি রেগুলার ইউজ করেন, একটু কাছ থেকে দেখলে মনে হয় যে হ্যাঁ ডিসপ্লের রেজুলেশনটা একটু কম, বাট ম্যাক্সিমাম মানুষজন হয়তো এটা নোটিসই করবে না। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে এটা একটা আইপিএস ডিসপ্লে হওয়ার ফলে সাইড থেকে কোনো অবস্থাতেই কোনো নেগেটিভিটি দেখা পায় না, এবং এটা টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো ছিল। একবারও কোথাও টাচ মিস করতে আমি এখন পর্যন্ত দেখি নাই। কিন্তু এর বটমের যে চিনটা রয়েছে সেটা যদি আরেকটু ন্যারো হতো তাহলে দেখতে আরেকটু প্রিমিয়াম লাগতো। আপনি যদি ওয়াটার ড্রপ নচটাকে স্কিপ করতে পারেন তাহলে ওভারঅল এটা ডিসপ্লে আপনার কাছে ভালোই লাগবে। তারপর যে ব্যাপারটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, এবং ওয়ালটন কিন্তু এই জায়গায় খুব ভালোভাবে নজর দিয়েছে। এটার মধ্যে 6000 mAh এর একটা বিশাল ব্যাটারি ইউজ করেছে, যার কারণে এটা থেকে আপনি লম্বা সময় একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এটাকে ইউজ করতে গিয়ে এভারেজে আমি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম। এটাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে যে ইউজ করেছি ব্যাপারটা এরকম না, সেকেন্ডারি ডিভাইস হিসেবে ইউজ করে 1.5 দিনের একটু বেশি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আপনি যদি হেভি ইউজও করেন, সারাদিন গেমিংও করেন, তারপরেও আপনি একদিন অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং স্ক্রিন অন টাইমের কথা যদি বলি তাহলে আপনি 8 থেকে 10 ঘন্টা স্ক্রিন অন টাইম কিন্তু এটা থেকে পেয়ে যাবেন, যার কারণে আপনি লম্বা সময় একটা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। কিন্তু কমপ্লেন করবো যেটা নিয়ে সেটা হচ্ছে এটার বক্সে থাকা চার্জার। এখানে একটা 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এই ধরনের 6000 mAh এর একটা ব্যাটারিকে 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করতে মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায়, যেটা অনেক বেশি। অবশ্যই 30 ওয়াটের বেশি একটা চার্জার যদি বক্সে দিয়ে দিত তাহলে অবশ্যই এটাকে আরও ফাস্ট কিন্তু চার্জ করতে পারতাম, বাট সেই সুযোগটা কিন্তু ওয়ালটন আর রাখছে না, যার কারণে এটা নিয়ে একটু কমপ্লেন করতেই হচ্ছে। অন্যান্য কোম্পানি যদিও কিনা বক্স থেকে চার্জার সরিয়ে দিচ্ছে, সে জায়গায় ওয়ালটন এখনও দিতেছে, এটাকে মানে অ্যাপ্রিসিয়েট করা লাগবে। এনিওয়ে, আপনি যদি এই মুহূর্তে এসে মানে 25,000 টাকা বাজেটে কোনো ফোন কিনতে চান যেটার পারফরমেন্স একদমই মানে বেটার হতে হবে, আপনি সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও ভালো পেতে চান, তাহলে এটা আই থিঙ্ক সো যে একটা ভালো অপশন হতে পারে। কারণ এটাতে এখন যে এসওসি অফার করতেছে এই বাজেট কেয়ার থেকে আরও 5-10 হাজার টাকা বাড়াইলেও এই ধরনের এসওসি কিন্তু পাওয়া যায় না। তার পাশাপাশি এটার যে স্টোরেজ টাইপ রয়েছে কিংবা LPDDR5 এর র্যাম রয়েছে, সব কিছু মিলে আমার কাছে একটা বেটার গেমিং ফোন মনে হয়েছে। যদিও কিনা ওয়ালটন এটাকে গেমিং ফোন ক্লেম করতেছে না, বাট এই সময় এসে এটাকে গেমিং ফোনই বলতে হচ্ছে। তো আপনার কাছে এটা কেমন লেগেছে চাইলে একটু কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।